মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বড় বড় সমাবেশ যে জ্ঞানীগুণীরা ডাকছে তাদের এই সভা সমাবেশ নিয়ে কোনো কথা বলবো না, কোনো উচ্চবাচ্য করবো না, চুপচাপ থাকবো, দেখবো, শুনবো, কিছুই বলবো না। কিন্তু এখন কথাটা বলতে হচ্ছে। নর্থ বেঙ্গলে যে কৃষক মহাসমাবেশ ডাকা হয়েছিল সেটা নিয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো কথা বলবো না। ওখানকার আয়োজকদের সাথে দুই একজনের সাথে কথা হয়েছিল এবং তাদের সাথে হালকা পাতলা কথা আমি বলেছিলাম। জানি না তারা কথাটা কতটুকু আমলে নিয়েছে বা বুঝেছে। বিষয়টা হলো, কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার আন্দোলন ইন্ট্রিম সরকার আসবার পরপর একটা সমাবেশ করে রাষ্ট্র সংস্কারের দাবিতে। সেই সমাবেশটা আসলে তারা রাষ্ট্র সংস্কার আন্দোলন করতে পারেনি। জামাতের হামলায়, শিবিরের হামলায় সেই সভা পণ্ড হয়ে যায়। জামাত শিবির সেই হামলাটা চালিয়েছিল পুলিশ প্রশাসনের সম্মুখে দাঁড়িয়েছে এবং তারা এটাকে বলেছিল যে রাষ্ট্র সংস্কার তারাই করবে, এটা নিয়ে একটা কারো কোনো কথা বলার দরকার নেই। রাষ্ট্র সংস্কার আন্দোলন এর প্রতিবাদ করার পর তারা একটা বিবৃতি দেয়, সেই বিবৃতিটা আরো ভয়ঙ্কর। সে বিবৃতি তারা এমনটাই প্রকাশ করে যে রাষ্ট্র সংস্কারের দায় দায়িত্ব তাদের এবং তারাই এটা করবে। লক্ষণীয় বিষয়, ওখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন যে সভাটা করেছিল, যে সভার আয়োজন করেছিল, সেই সভায় যে 5টা দাবি ছিল, সে 5টা দাবি ছিল কিন্তু কৃষক এবং সেই নর্থ বেঙ্গলের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। তারা চেয়েছিল রৌমারী, যেহেতু প্রথম মুক্তাঞ্চল 1971 সালের যুদ্ধের সময়, সেটাকে তারা অফিসিয়ালি স্বীকৃতি দাবি করেছিল। সেই সভাটা পণ্ড করে দেয় এবং সেই সভায় পুলিশ এবং প্রশাসন সহায়তা করে পণ্ড হয়ে যাওয়ার কারণ পক্ষে। পরে আগামী 26 তারিখে ওই আয়োজকদের কেউ কেউ একটা বিশাল আয়োজন করে বসে যে তারা একটা কৃষক মহাসমাবেশ করবে এবং এই কৃষক মহাসমাবেশ তারা প্রচুর লোকজন সমাগম করবে এবং তারা একটা সাকসেসফুল সমাবেশ করার জন্য সর্বরকম ব্যবস্থা তৈরি করলো। প্রশাসনের সাথে যোগাযোগ করলো, সবার সঙ্গে যোগাযোগ করলো, ডোর টু ডোর গেল, মানুষের কাছে চাঁদা চাইলো। সেটা ঠিক আছে, কারণ জনসম্পৃক্ত কোনো কাজ জনগণের চাঁদাতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এখানে ওই অঞ্চলের একজন ডিসি তাদের বলল যে তারা কৃষকদের খাওয়া দাওয়ার কী করছে, কৃষকরা কতদিন থাকবে, কতক্ষণ থাকবে, কীভাবে থাকবে ইত্যাদি আলাপ করে তারা একটা প্রপোজাল দেয় যে এটাতে তারা কোনো কিছু ফান্ডিং করতে পারে বা পারে না। এটা অবশ্য শোনা কথা, কিন্তু এটা যে একটা খেলা, এই খেলাটা বোধহয় আয়োজকরা বোঝেনি। কারণ আমাদের যে আয়োজক, আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে আত্মজিজ্ঞাসার কোনো জায়গা নাই। তারা নিজের গায়ে চিমটি কেটে দেখে না যে অসারতাটা কত দূর। তারা যদি এই টোটাল বিষয়টা, এর আগে ঘটে যাওয়া ঘটনাটা, যেটা জামাত শিবির রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে হামলা করলো, সেটা মাথায় নিয়ে যদি তারা একটু চিন্তা করত, তাহলে এরা বুঝতে পারত যে প্রশাসন তাদেরকে কতটুকু সাহায্য করবে এবং কতটুকু অসহযোগিতা করবে। বেসিক্যালি প্রশাসন যে টোপটা দিয়েছিল সেই টোপটা ওরা গিলেছেন। তারা করেছেন কি, দরখাস্ত লিখেছেন যে ভাই আমাদের কিছু অনুদান দাও, এবং এই অনুদান নিয়েও তারা, অর্থাৎ প্রশাসন দেন দরবার করছে, ভাই 60 টাকায় হবে না, এটাকে বাড়ান, এই করেন সেই করেন। লাস্টলি তারা 2,200 টাকা জনপ্রতি ধার্য করে একটা আবেদন করেছিল যে আমাদের 60 লাখ 70 লাখ টাকা দেওয়া হোক। আচ্ছা, বাংলাদেশে বা ভারতবর্ষে কোনো কৃষক আন্দোলনে কোনো সরকার কোনোভাবে সাহায্য করেছে নাকি দমন পীড়ন করেছে? তো কৃষক যারা, তাদের সমাবেশকে সরকার সাহায্য করবে সেটা তারা আশা করলেন কি করে? তারা ভেবেছিলেন যে সরকারের কিছু মানুষ ওখানে যেতে চেয়েছে, কিছু
উপদেষ্টাকে ওরা দাওয়াত করেছেন, উপদেষ্টারা যাবেন, সুতরাং উপদেষ্টারা জনগণের উপদেষ্টা, জনগণ এদেরকে বসিয়েছে। কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে, মজুর আত্মাহুতি দিয়েছে এবং তারাই তাদের একটা সরকার বসিয়েছে, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার কৃষককে সাহায্য সহযোগিতা করবে, আর কৃষক অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দেবে, সাহায্য করবে, সহযোগিতা করবে দেশটাকে, রাষ্ট্রটাকে সংস্কার করার জন্য। হ্যাঁ, এটা একটা ড্রিমের কথা, এটা একটা স্বপ্নের কথা, কিন্তু রাজনীতি তো স্বপ্ন নয়, রাজনীতি তো ফুলের বিছানা নয়, রাজনীতি তো এমন কোনো বিষয় নেই যেখানে ছেলে মেয়ের বিয়ে দিয়ে বাসর ঘর সাজিয়ে বাবা মা ছেলে মেয়েকে ঘরে ঢুকিয়ে দেবেন আর আপনারা মনের সুখে সংসার করবেন। রাজনীতি তো এইটাই যে আপনি দাবি আদায় করে নেবেন, ছিনিয়ে নেবেন, ঠিক যেভাবে 2024 সালে আপনারা স্বৈরাচারের হাত থেকে, ফ্যাসিস্ট রেজিমের হাত থেকে দেশটাকে ছিনিয়ে নিলেন। তাহলে হিসাবের একটা গরমিল আছে। খেলায় আপনারা পা দিয়েছেন, সাথ দিয়েছেন। এই খেলাটাই ছিল মূলত ফাঁদ পাতা খেলা। আপনি ইঁদুর মারবার জন্য যে কল বসান, সেখানে ইঁদুরের প্রিয় খাবারটাই দেন, ওরাও ওই প্রিয় খাবারটাই দেবার চেষ্টা করেছিল এবং এই প্রিয় খাবার দিয়ে আপনাদেরকে ফাঁদে ফেলে আটকে ফেলেছে। এবং সরকার নিশ্চয় এই সভা পণ্ড করার সর্বরকম ব্যবস্থা নিশ্চিত করবে, কারণ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চলে আসছে, যেভাবে চলে, ঠিক সেভাবে এই সরকারও চলছে, এটা প্রতিষ্ঠিত। কারণ সকল রাজনৈতিক দল মিলেই এই সরকারকে বসিয়েছিল এবং এই সরকারকে এখন সকল রাজনৈতিক দল একটা জাতীয় নির্বাচন অর্থাৎ এমপি নির্বাচনের জন্য চাপ দেওয়া শুরু করছে। সকল বলতে আমি বলছি বড় বড় রাজনৈতিক দলগুলির কথা। তারা এই চাপ দিয়ে সরকারকে ব্যতিব্যস্ত, দ্বিধাগ্রস্ত করে রেখেছে। আর সরকার চাইছে, সেটাও আমাদের স্বপ্ন অবশ্য, আদৌ সরকার এটা চাচ্ছে কি চাচ্ছে না এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তারা বহুগুলা কমিশন করেছে, এই সেই করেছে, এগুলো দেখে মনে হচ্ছে যে সরকার এটা চাচ্ছে। আসলে কি সরকার এটা চাচ্ছে কিনা সেটাও বলা মুশকিল। যে সরকার, আমরা ধরেই নিচ্ছি যে সরকার চাচ্ছে রাষ্ট্র সংস্কার হোক, কিন্তু আসলে সরকার এটা চাচ্ছে বা চাচ্ছে না সেটা তো আমরা জানি না। তবে সরকারের কাজকর্ম বলে দিচ্ছে যে সরকার রাষ্ট্র সংস্কারও চায় না। যদি রাষ্ট্র সংস্কার চাইতো তাহলে এই যে বাড়তি ভ্যাট সেটা চাপিয়ে দিত না। আর বাড়তি ভ্যাট ছাড়া, বাড়তি খাজনা ছাড়া সরকার চলবে না, রাষ্ট্র চলবে না, সেটা সবাই জানে। কিন্তু কেন, কোন কোন জায়গায় কি কি কারণে আমার বাড়তি ভ্যাট দরকার হচ্ছে, কোন কোন খরচ আমার বেড়ে গেল, কোন কোন খরচ আমি কমাবো, সেই হিসাব কিন্তু সরকার জনগণকে দেয় নাই। তার মানে এই সরকারও গতানুগতিক সরকারের মতো করেই কিন্তু চলছে। নিশ্চয়ই বাংলাদেশের কোনো জনগণই চায় না এই রাষ্ট্রটা বেহাত রাষ্ট্র হয়ে যাক, ব্যর্থ রাষ্ট্র হয়ে যাক, বাতিল রাষ্ট্র হয়ে যাক। সুতরাং বাংলাদেশেরই জনগণ তাদের খাজনা, ট্যাক্স, ভ্যাট দিয়ে রাষ্ট্র ব্যবস্থাটাকে চালু রাখবে, এ বিষয়ে কোনো বিতর্ক নাই। তাহলে সরকার কেন বলতে পারছে না যে আমার বাড়তি ভ্যাট কোথায় দিতে হবে, কেন দিতে হবে, কিভাবে দিতে হবে? ঠিক আছে, আমাদের কথাটা ছিল, আমি যে কথার বিষয় নিয়ে কথা বলা শুরু করেছিলাম সেটা হলো কৃষক সমাবেশ। এই যে কৃষক সমাবেশ নিয়ে সরকার যে চেষ্টাটা করলো, মানে রাষ্ট্র যে ব্যবস্থাটা তৈরি করলো, সে ব্যবস্থাটা কিন্তু এমন একটা গোলক ধাঁধার মধ্যে ফেলায় দিল এবং রাষ্ট্র তার ইজ্জত বাঁচাইতে এই সভা সমাবেশ পণ্ড করে দিবে, নিষিদ্ধাজ্ঞা দিবে, 144 ধারা দিবে, ইত্যকার ব্যবস্থাটা করবে যাতে এই কৃষক সমাবেশটা না হয়। এটাই হলো মোদ্দা কথা। কিন্তু রাষ্ট্র এটা করবে কেন? রাষ্ট্র এটা পরিষ্কার জানে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি টিকেই আছে কৃষক এবং শ্রমজীবী মানুষদের উপর। তারা দেশে বিদেশে থেকে শ্রমের বিনিময়ে তারা রেমিটেন্স দেশে আনে, সেটা তাদের একটা চালিকা শক্তি। আর এই যে খাদ্যের সিংহভাগ যোগান দিচ্ছে কৃষকরা।
তাহলে এই দুটা জিনিস দিয়েই কিন্তু রাষ্ট্র মূলত চলছে। আর তার সাথে যেটা বাড়তি হিসাবে কৃষক, শ্রমিক, মজুর, তাঁতি, জেলে, অফিসার, আমরা সবাই কম বেশি আমরা ট্যাক্স দিচ্ছি। এই তিনটা বিষয়ই কিন্তু রাষ্ট্রের মূল বিষয়, মূল রোজগারের বিষয়। এখন এই কৃষক সমাবেশে যদি কৃষকরা তাদের ন্যায্য দাবি আদায় করে, ওই শিশুর মতো বলে যে রাজা তুমি ন্যাংটা কেন, সেই ভয় তো রাষ্ট্রের আছেই। কৃষক সমাবেশে কৃষকরা যদি যৌক্তিক কিছু দাবি করে বসে এই ইন্টারিম সরকারের কাছে বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং জনজনের মধ্যে যদি এই জিনিসটা চলে যায়, তাহলে ইন্টারিম সরকারের জন্য যে চাপটা পড়বে, সেই চাপটা কি বইবার মতো ক্ষমতা আমাদের এই ইন্টারিম সরকারের আছে, নাকি আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা সেই চাপটা বয়ে বেড়াবার জন্য, বহন করবার জন্য, গ্রহণ করবার জন্য প্রস্তুত আছে? রাষ্ট্র কিভাবে কাজ করে, রাষ্ট্রের অ্যাপারেটাসগুলি কিভাবে কাজ করে, এই বিষয়গুলি আমাদের এই মহান নেতারা জানেন। কিন্তু যখন কাজে কর্মে ওনাদের আত্মজিজ্ঞাসার জায়গাটাকে ব্যর্থ করেন, ফেল করেন, মিস করেন, ওভারলুক করেন, ভুলে যান, তখনই এই সমস্যাগুলি তৈরি হয়। সুতরাং সরকার যে কাজটি করেছে বা রাষ্ট্র যে কাজটি করেছে, সে কাজটি রাষ্ট্র করবেই, এইভাবেই রাষ্ট্র চলে। সুতরাং এই রাষ্ট্রের পাতা ফাঁদে আপনারা যারা আয়োজক, তারা কেন কিভাবে পা দিলেন, সেই হিসাবটা কিন্তু আপনাদের করতে হবে। নিশ্চয় বড় বড় সভা সমাবেশ জনগণের পয়সায় হবে। রাষ্ট্রের বা প্রশাসনের যখন কোনো কর্তা, ডিসি বা এসপি বা টিওনো যখন আপনাদের সঙ্গে কথা বলতে আসলেন, তখন যদি আপনারা খোলা চিঠি দিতেন রাষ্ট্র বরাবর, রাষ্ট্রকে, এবং টিওনো বা ডিসি বরাবর সে খোলা চিঠি আপনারা পৌঁছে দিতেন জনগণের মাঝে, জনগণের সামাজিক যোগাযোগ মাধ্যমে বা পেপারে বা পত্রিকায়, তাহলে রাষ্ট্র অন্তত এই কাজটি করার আগে 40 বার ভাবত যে এই সভা সমাবেশকে আমরা নিষিদ্ধ করব বা করব না। ভারতে দেখুন না, ভারতের কৃষকরা চিঁড়া, গুড়, মুড়ি বেঁধে নিয়ে রাস্তায় নামছে, পুলিশ এবং রাষ্ট্রীয় প্রশাসন তাদের বাধা দিয়ে রাখতে পারছে না। তারা প্রধানমন্ত্রীর সাথে কৃষক নেতাদের খাইতে ডাকলো, কৃষক নেতারা বললো আচ্ছা খাওয়ার জন্য বিরতি, কৃষক নেতারা সবাই রাস্তায় বসে খেলো, কিন্তু সরকারের কোনো খাওয়া তারা খেলো না, সরকারের সাথে তারা বসলো না। তাহলে সরকারকে, কৃষকের সরকার না? অবশ্যই কৃষক সরকার। দেশের প্রত্যেকটা মানুষের মতামতেই সরকার তৈরি হয়। সুতরাং কৃষক, শ্রমিক, আমরা দেশের প্রত্যেকটা মানুষই সরকার। কিন্তু তারা রাষ্ট্রীয় কোষাগারের পয়সায় কিন্তু খাবারটা খায় নাই। নিশ্চয় এই আমাদের কৃষক সমাবেশের যে আয়োজকরা আছেন, তারা প্রত্যেকেই এই বিষয়টা জানেন এবং তাদের মাথায় আছেন, কিন্তু তারা সময় মতো তাদের সেই বিষয়টা চিন্তা করতে পারেননি, ভাবতে পারেননি, খেলতে পারেননি, এবং তারা একটা ট্রাপে পা দিয়েছে, তারা একটা ফাঁদে পা দিয়েছে। এবং বড় বড় মানুষ, বড় বড় পুঁজিপতি, বড় বড় ব্যবসায়িক এই টাকাটা ছিটিয়েই তারা ফাঁদটা পারত। যেমন বাংলাদেশের টোটাল ভোট ব্যবস্থাকে নাই করে দিয়েছে এই টাকা নামক ফাঁদটি দিয়ে। তারা টাকা ছড়ায় ভোট কিনে জনগণের প্রতিনিধি হয়, শপথ নেওয়ার পরের দিন তারা দেখা গেল তারা আর জনগণের প্রতিনিধি না, তারা হয়ে গেছে দলীয় প্রতিনিধি। সুতরাং আমাদের আয়োজকদের, আমাদের নেতাদের, আমাদের রাজনীতিকে টোটালি বুঝতে হবে, ব্যবস্থা নিতে হবে, এবং সেই হিসেবে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। আদারওয়াইজ আমাদের রাজনীতি বারবার মুখ থুবড়ে পড়ে যাবে, আমাদের লাশের পাহাড় জমবে, আহতের পাহাড় জমবে, আমরা নিরুপায় হয়ে, বেসুমার বেমাতাল হয়ে, দিক বিদিক হয়ে হতাশ হব। নিশ্চয়ই আমাদের নেতারা এমন কোনো কর্মসূচি গ্রহণ করবেন না যে কর্মসূচি আমাদের হতাশ করে, আমাদের নিরাশা করে, আমাদের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করে।